আমার স্বামী রুবেল অফিসে কাজ করত। 2-3 দিন আগে আমাদের বাসায় ওর একটি মামাতো বোন এসেছে। মেয়েটির নাম সুহানি। ও আসার পর থেকে আমার স্বামী আমাকে বেশ পাত্তা দেয় না, আমার সাথে ঠিকমতো কথা বলে না। রুবেল একদিন ঘরে ওর ল্যাপটপে কি যেন কাজ করছিল, সুহানিও সেই ঘরে ছিল। আমি রুবেলকে চা দেওয়ার জন্য যখন বেডরুমে গেলাম, দেখি আমার স্বামী আর সুহানি একই বিছানায়। দেখি আমি কান্না। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এনেছিলেন। আমাদের বিবাহিত জীবনের এখন 5 বছর চলছে। বিয়ের 1 বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যান। যতদিন বেঁচে ছিলেন আমাকে নিজের মেয়ের মতনই ভালোবেসেছিলেন। তাই আমার মায়ের মতো আমার শাশুড়িকেও খুব মিস করি। আমার বিয়ের 4 মাস পর আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান। সেই থেকে আমি আর আগের মতো বাবার বাড়িতে যাই না, কারণ সেখানে শুধু আমার মা আর আমার একজন বড় ভাই ছিলেন। বড় ভাই বিয়ে করে নিজের সংসারে ব্যস্ত। আমার খোঁজ নেওয়ার মতো সময় আর এখন নেই। তাই আমিও আর জ্বালাতন করি না। আমি যদি বেশি যাই তাহলে বৌদির একটু খারাপ লাগে। মুখ ফুটে কিছু বলে না, কিন্তু কথা বলতে যেন একটু খারাপ লাগে। আমার স্বামী রুবেল অফিসে কাজ করে। 5 বছরের মধ্যে আমি একবার প্রেগনেন্ট হয়েছিলাম, আর সেটাও বিয়ের 7 মাসের মধ্যে। আমি অনেক খুশি হয়ে খবরটা রুবেলকে জানিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা খারাপ। রুবেল তখন এই বাচ্চাটা রাখতে চায়নি। ও বলে, এত তাড়াতাড়ি সন্তান চাই না, আরও কিছুদিন যেতে দাও। আমাদের সংসারটা অনেক সুখের ছিল। বছর খানেক পর রুবেল আমাকে বলে, চলো এবার সন্তান নেওয়ার কোনো প্ল্যান করি। এভাবেই প্রতি মাসে আমি অনেক আশা নিয়ে বসে থাকি, কিন্তু আজ বিয়ের 5 বছর হয়ে গেছে, এখন আর আমাদের কোনো সন্তান হচ্ছে না। এখন বুঝতে পারছি প্রথম সন্তান নষ্ট করে কতটা ভুল করেছি। সুহানি আমাদের বাসায় আছে। সুহানি রুবেলের মামাতো বোন। ও দেখতে অনেক সুন্দর, এখন অনার্সে পড়ছে। কয়দিন এখানে থাকবে। ও আসার পর থেকে আমার স্বামীর চলাফেরা যেন একেবারে পাল্টে গেছে। আমি কিছু করলে ওর পছন্দ হয় না। আমার রান্নাটাও আজকাল রুবেলের পছন্দ হয় না। কখনো কখনো রুবেলের যখন কাজ করে সুহানি ওর পাশে গিয়ে বসে থাকে। এসব দেখে আমার ভীষণ খারাপ লাগে। আমি আমার স্বামীকে বললে ও বলে, তুমি ভুল বুঝছো, এমন কিছু না। সব সময় ভুল ধরনের সন্দেহ তোমার মনে থাকে। এই মাসে আমার পিরিয়ডের ডেটটা চলে গেছে। আমি অনেক খুশি বুকে নিয়ে রুবেলকে বলছি, এবার হয়তো আমাদের আশাটা পূরণ হতে চলেছে। আমি ওকে বললাম, এবার তো চেক করে দেখতে পারি, তাই না? রুবেল বলে, ঠিক আছে, আমি রাতে আসার সময় প্রেগন্যান্সি টেস্ট একটা কার্ড নিয়ে আসবো। ও রাতে অফিস থেকে আসার সময় জিনিসটা ঠিক মনে করেই এনেছে। সকালে ঘুম থেকে উঠে আমি যখন বাথরুমে গেলাম টেস্ট করতে, গিয়ে দেখি সেই নেগেটিভ। তার মানে আমার জীবনে আর কোনো আশার আলো নেই। এই ব্যাপারে আমি আমার স্বামীকে কিছু বলিনি। ও আমায় কিছু জিজ্ঞাসা করেনি, কারণ প্রতি মাসে নেগেটিভ নেগেটিভ দেখতে দেখতে ও বিরক্ত হয়ে যাচ্ছে। আমার স্বামী ঘুম থেকে ওঠার পর সুহানিও ঘুম থেকে উঠল। রুবেল ঘরে বসে কি যেন কাজ করছিল। সুহানি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর কাছে গিয়ে বসে পড়ে। আমি চা বানিয়ে ওদের জন্য নিয়ে গেলাম। যাওয়ার পর দরজা খুলে দেখি ওরা দুজন পাশাপাশি বিছানায় বসে আছে। এসব দেখে আমার ভীষণ রাগ হলো। আমি একটু রাগী মুখে আমার স্বামীকে বললাম, চাটা খেয়ে নাও। ও আমায় বলে, না, আমার ভালো লাগছে না, আমি চা খাবো না। তারপর সুহানিকে চাটা দিয়ে আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম। তখন সুহানি আমার হাত থেকে চাটা নিয়ে বলে, নাও, খেয়ে নাও। সুহানির কথা শুনে রুবেলও চুপ করে চাটা খেয়ে নিল। আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমার চোখের জল অজরে পড়ছিল। কি করব কিছু বুঝতে পারছি না। আমি চা দিলাম, আমার স্বামী খেলো না, আর ওই মেয়েটির হাত থেকে চা নিয়ে খেয়ে নিল। কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমার চোখের সামনে এসব কি চলছে? আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না। এদিকে সকালে প্রেগন্যান্সি টেস্ট করে রিপোর্টটাও নেগেটিভ এসেছে। তাই আমি ডিসাইড করে ফেললাম আমি এই বাড়ি থেকে চিরতরে চলে যাব। আমার স্বামীও হয়তো আমার উপর বিরক্ত হয়ে পড়েছে।
সবারই তো আশা ভরসা থাকে সন্তান পাওয়ার। এই ভেবে আমি ঘরে গিয়ে আমার লাগেজ ভরে নিলাম। বেরিয়ে এসে আমি কাউকে কিছু না বলে চুপ করে বাইরের দিকে যেতে লাগলাম। তখন পিছন থেকে এগিয়ে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি আর সুহানি তোমার সাথে মজা করছিলাম। আজ সকালে তুমি যখন বাথরুমে দাঁড়িয়ে খাচ্ছিলে তখনই আমি বুঝতে পারি রিপোর্টটা নেগেটিভ ছিল। তাই আমি তোমাকে আর কিছু জিজ্ঞাসা করিনি। আরে এমনটা তো আমার জন্য হয়েছে। প্রথমে যদি সন্তানটা আমি মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তোমার কোনো ভুল নেই, সব দোষী আমার। সুহানি আমার ছোটবেলার বোন। আমরা একে অপরকে ভাই বোন ছাড়া অন্য কোনো কিছু কল্পনাতেও ভাবতে পারি না। আজ সকালে তোমার আমার হাতের চাটা আমি নেইনি কারণ তোমার রিয়াকশনটা আমরা দেখতে চেয়েছিলাম। আজ তুমি ঘর ছেড়ে চলে যাওয়ার ডিসিশনটা এত তাড়াতাড়ি নিয়ে নিলে। আমার ভুলের মাসুল তোমাকে কখনো ভোগ করতে হবে না। আমাদের সন্তান হোক বা না হোক, আমরা সারা জীবন একসাথে থাকার চেষ্টা করব। আজ আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমার জীবন থেকে আমি কখনো তোমাকে হারিয়ে যেতে দেব না। এমন স্বামী থাকলে জীবনে আর কিছু চাওয়ার মতো থাকে না। আমি হাজারো অন্যের স্বামী দেখেছি যারা নিজের দোষ করে নিজের স্ত্রীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আরও অনেক মেয়েরাও আছে যারা সব সময় স্বামীকে খোঁটা দেয় কথা বলে। যতদিন বেঁচে থাকবেন স্বামীকে সম্মান করবেন। আপনি বিয়ের আগে বাবার রাজকন্যা হতে পারেন, কিন্তু বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে ফিরে গিয়ে ওঠেন সেখানে আগের মতো আপনার আর কেউ দাম দেবে না। আপনার স্বামীর সাথে সারা জীবন থাকেন, আপনার স্বামী আপনাকে কখনো বোঝা ভাববে না। 18-20 বছর আপনি আপনার বাবার রাজকন্যা হয়ে থাকতে পারবেন, তারপর থেকে স্বামীর কাছেই থাকতে হবে। যদি স্বামীকে ভালোবাসা সম্মান সবকিছু দেন তাহলে মরার আগ পর্যন্ত আপনার স্বামী আপনাকে রাজরানী করে রাখবে। আমার মতো মিছিমিছি স্বামীকে সন্দেহ করবেন না, স্বামীর মনে কষ্ট লাগবে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।